প্রিয় ছাত্রছাত্রীরা, তারপর থেকে দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। এরপর টেক্সটের বাকি অংশে আমরা চলে যাচ্ছি। আগের প্যারাগ্রাফে আমরা দেখেছি যে কালামের পিতাজি অত্যন্ত সহজ অথচ সাবলীলভাবে এই জগতে মানবের দুঃখ কষ্ট এবং তা থেকে উত্তরণের উপায় সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে প্রত্যেকটি মানুষই পরমাত্মার অংশ বিশেষ এবং দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সব মানুষই নিজেকে আত্মসমীক্ষণ ইন্ট্রোস্পেকশনের সুযোগ পায়। এখন তারই জের টেনে কালাম তার পিতাজিকে জিজ্ঞেস করলেন যে এসব কথা তিনি নিজে মুখে বলেন না কেন। এই লাইনটা থেকে 2015 সালে এইচএসে একটা প্রশ্ন এসেছিল, যেটা তোমরা স্টিকি নোটসে ফলো করো। হ্যাঁ, যাই হোক, যে কথা বলছিলাম, কালাম তার পিতাজিকে জিজ্ঞেস করলেন যে এসব কথা তিনি সেই সমস্ত পাবলিককে যারা তার বাবাকে দৈব শক্তিধারী একজন মানুষ হিসেবে ভাবতেন, তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন না কেন। তারপরের লাইনে দেখো, I asked my father, sorry. He put his hands on my shoulder and looked straight into my eyes. For quite some time he said nothing, as if he were judging my capacity to comprehend his words. এর উত্তরে কালামের পিতাজি প্রথমত কিছুই বলেন না। তিনি কি করেন, অনেকটা বন্ধুসুলভভাবে কালামের কাঁধে হাত রাখেন এবং স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকেন, কারণ এরপর তিনি যা বলতে যাবেন সেটা তার ছেলে কতখানি বুঝবে তা অনুধাবন করার জন্য কিছুটা সময় তিনি চেয়ে নেন, বা কিছুটা সময় তিনি চেষ্টা করেন যে তার ছেলে কতটা বুঝবে সেটা বোঝার জন্য। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। তারপর তিনি কি করেন, তারপর তিনি অত্যন্ত নিচু অথচ গম্ভীরভাবে বললেন, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। হ্যাঁ, অর্থাৎ কালাম বোঝাতে চাইছেন যে তিনি যে উত্তরটা দিলেন সেই উত্তরটা আমাকে এক অদ্ভুত শক্তি ও উৎসাহ প্রদান করলো। তিনি বলেন, আগে থেকেই বলে রাখছি, এই লাইনটা আন্ডারলাইন্ড হবে। তিনি বলেন, কি বলেন দেখো, whenever human beings find themselves alone, as a natural reaction they started looking for company. অর্থাৎ যখন কোনো মানুষ একা হয়ে যায় স্বাভাবিকভাবেই সে বন্ধুবান্ধব খোঁজে, কোম্পানি অর্থাৎ বন্ধুবান্ধব খোঁজে। whenever they are in trouble they look for someone to help them. যখন তারা সমস্যায় পড়ে তখন তারা একজন মসিহা অর্থাৎ যে তাদেরকে সাহায্য করবে, সমস্যা থেকে উত্তরণ করবে, সেরকম একজন কাউকে খোঁজে বা তাদেরকে সাহায্যকারী কাউকে খোঁজে। whenever, next paragraph, next line, whenever they reach an impasse they look to someone to show them the way out. অর্থাৎ কালামের বাবা বোঝাতে চাইছেন যে আর যখন কোনো মানুষ অচল অবস্থা অর্থাৎ ইম্পাসের মুখোমুখি হয় তখন যখন তার চারিদিকে রাস্তা বন্ধ হয়ে যায় তখন সে এমন একজনকে খোঁজে যে তার রাস্তা বাতলে দিতে পারে। Every recurrent anguish, longing and desire find its own special helper. For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offering. অর্থাৎ কালামের পিতা যেটা বলতে চাইছেন যে প্রত্যেকটি যন্ত্রণা, তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা খুঁজে পায় উপযুক্ত বিশেষ সাহায্যকারী, যারা দুর্দশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে।
আমি তাদের প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার কাজে মাধ্যমের ভূমিকা পালন করি, গো বিটুইন, অর্থাৎ একজন মিডলম্যান হিসেবে তিনি ভূমিকা পালন করেন, যাতে প্রার্থনা বা অর্ঘ্য দিয়ে ডেমনিক ফোর্স বা শয়তানি শক্তিকে প্রোপেসিয়েট অর্থাৎ তুষ্ট করা যায়। এইভাবে তিনি সর্বশক্তিমান ও সাধারণ মানুষের মধ্যে নিজেকে একজন যোগসূত্রকারী হিসেবে তুলে ধরতে চান। কিন্তু এটা কি ঠিক? আদৌ নয়। কালামের পিতা তার পরের লাইনে বলছেন, দেখো, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোয়েড। কালামের পিতা বললেন যে না, এটা একেবারেই ঠিক নয়, এটা প্রত্যেকটা মানুষেরই একটা ভুল ধারণা বা ভুল একটা পন্থা নিয়ে চলেন। বা কেন ভুল তিনি এরপরে ব্যাখ্যা দিচ্ছেন। ছাত্রছাত্রীরা এই লাইনটাকে অবশ্যই মার্কিং করে রাখবে, কারণ এটাই হলো কালামের পিতার ভিশন অ্যাবাউট ডেস্টিনি বা কালামের পিতার কনসেপ্ট অ্যাবাউট ডেস্টিনি, যেটা থেকে অবশ্যই কোশ্চেন আসতে পারে। যাই হোক, আমি লাইনটা পড়ছি, তোমরা ফলো করো। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. খুবই বিখ্যাত কথা। কালামের পিতাজি যেটা বোঝাতে চাইলেন, আমরা সাধারণ মানুষেরা সর্বদা অদৃষ্ট সম্পর্কে একটা ভীতিপ্রদ ধারণা পোষণ করি, ফিয়ার রিডেন ভিশন। তার ফলে এই সমস্ত যে ঝাড়ফুঁক, তুকতাক, বলি, অর্ঘ্য ইত্যাদি করে থাকি, যাতে করে তাকে তুষ্ট করে সমস্যা থেকে আমরা সমাধান মেলে বা মুক্তি পাই, এর জন্য করে থাকি। আর যারা প্রকৃত অর্থেই জ্ঞানী, তারা কি করে, তারা তাদের ভিউটা কীরকম বা তাদের ভিশনটা কীরকম, দ্যাট অ্যান্ড দ্য ভিশন দ্যাট enables us to seek the enemy of fulfillment within ourselves. অর্থাৎ তারা কি করেন, তারা খোঁজ করেন, তাদের জ্ঞান চক্ষু উদ্মোলিত করে তারা খোঁজ করেন মনের ভেতরে সেই এনিমিটাকে, অর্থাৎ সেই শত্রু যেটা তাদের অন্তরের মধ্যে গেঁথে বসে আছে, যা তাদের আকাঙ্ক্ষাকে চরিতার্থ হতে দিচ্ছে না বা তাদের যাবতীয় দুঃখ এবং কষ্ট দান করে থাকে। কালামের পিতার মতে একমাত্র যখন মানুষ সমস্যায় পড়ে তখন গভীরভাবে আত্মসমীক্ষণের মাধ্যমে সেই শত্রুটাকে বা সেই পথের বাধাটিকে খুঁজে বের করা সম্ভব এবং মনস্কামনা পূরণের পথে তা অন্তরায় যা হয়ে দাঁড়াচ্ছে, সেটাকে আমরা যদি একান্তই খুঁজে বার করতে পারি আমাদের ইন্ট্রোস্পেকশনের দ্বারা, তবেই আমরা আমাদের সমাধান খুঁজে পাবো বা সমাধান পেতে পারি, বা আমরা আমাদের সমস্যা থেকে উত্তরণ হতে পারে। এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আগেই বললাম। তো এইটা কালামের পিতা প্রথমত একটা জিনিস খেয়াল রাখবে, কালাম তার পিতা সম্পর্কে প্রথমে কি যে ডেসক্রিপশন দিয়েছিলেন, যে আমার বাবার না ছিল কোনো কি উচ্চ শিক্ষা, না ছিল সম্পদ, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে একটা ইনেট উইজডম ছিল। এই যে ইনেট উইজডম কালামের পিতা জির মধ্যে ছিলেন, সেটা কালাম তুলে ধরেছেন তার ভিশন অফ ডেস্টিনির মধ্যে দিয়ে। এই লাইনটা সো ইম্পর্টেন্ট অ্যান্ড মাস্ট বি মার্কেবল। প্রিয় ছাত্রছাত্রীরা, তারপরে নেক্সট প্যারাগ্রাফে আমরা চলে যাচ্ছি। এই প্যারাগ্রাফটিতে কালাম তার পিতাজির কটায় উঠতেন এবং উঠে তারপর তিনি কি করতেন, এই একটা মোটামুটি বর্ণনা আমরা এই প্যারাগ্রাফে দেখতে পাই। আচ্ছা, বেশ, পড়া যাক। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। বেশ মনে পড়ে, বাবা ভোর হওয়ার আগেই 4টের সময় উঠে সকালের নামাজ পড়ে দিন শুরু করতেন, অর্থাৎ ফজরের নামাজ পড়ে তিনি দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন to a small coconut grove we owned about
4 miles from our home. তারপরে তিনি কি করতেন? তারপরে নামাজ পড়ে তিনি বাড়ির সংলগ্ন একটা ছোট্ট নারকেলের বাগান ছিল, ছোট বললেও প্রায় 4 মাইল দীর্ঘ আর তাদের বাড়ি থেকে, তা সেই বাগানটিতে তিনি কি করতেন? ঘোরাফেরা করতেন। He would return with about a dozen of coconuts tied together thrown over his shoulder, and only then would he have his breakfast. তারপরে তিনি কি করতেন? ফিরতেন ডজন খানেক নারকেল একসাথে বেঁধে কাঁধে ঝুলিয়ে, তারপরে তিনি তার সকালবেলার জলখাবার খেতেন, ব্রেকফাস্ট করতেন। This remained his routine even when he was in his late 60s. প্রায় যখন তার বয়স 60-এর কাছাকাছি বা 60-এর শেষের দিকে, কাছাকাছি বললাম ভুল, শেষের দিকে, তখনও এটা ছিল তার রোজগারের রুটিন। ছাত্রছাত্রীরা দেখো, এই প্যারাগ্রাফটা পুরোটাই আন্ডারলাইন করা আছে। আর একটু আগে স্টিকি নোটে দেখতে পাওয়া গেল যে লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি কি দ্য টেক্সটের টাইটেলের যে সিগনিফিকেন্স সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেখো লাস্ট প্যারাগ্রাফটা পড়ছি, তোমরা ফলো করো। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে স্ট্রং রুটসের যে টাইটেলটা, সেই টাইটেলটা নিয়ে যখন প্রশ্ন আসে অবশ্যই এই লাস্ট প্যারাগ্রাফটার উপরে বেশি ফোকাস করতে হবে। দেখো আমি পড়ছি, তোমরা ফলো করো। I have throughout my life tried to emulate my father in my world of science and technology. Emulate মানে হচ্ছে অনুসরণ করা। I have throughout my life, throughout মানে পুরো জীবন জুড়ে, tried to emulate অর্থাৎ আমি অনুসরণ করার চেষ্টা করেছি কাকে? my father, আমার পিতাজিকে, in my own world of science and technology. কালাম ব্যক্তিগতভাবে ছিলেন সায়েন্স এবং টেকনোলজির একজন ফিল্ডে যুক্ত থাকা একজন ব্যক্তি বা বিজ্ঞানী। তো তা সত্ত্বেও তিনি তার পিতার, কালাম বলতে চাইছেন তিনি তার পিতার এই আধ্যাত্মিক ধ্যান ধারণা সেই সায়েন্স এবং টেকনোলজির জগতেও তিনি ফলো করার চেষ্টা করেছিলেন। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place. খুব বিখ্যাত লাইন। দেখো, I have endeavored মানে হচ্ছে ট্রাই, এর সমর্থক শব্দ, আরেকটা সমর্থক শব্দ হলো endeavored, ঠিক আছে? I have endeavored টু আন্ডারস্ট্যান্ড, কি বুঝতে চেষ্টা করেছিলেন? দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, অর্থাৎ একেবারে খাঁটি প্রকৃত সত্যটা, রেভিল টু মি বাই মাই ফাদার, যেটা আমাকে আমার বাবা আমার সামনে ব্যক্ত করেছিলেন। কি ব্যক্ত করেছিলেন? যে এক ঐশ্বরিক শক্তি, অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট, এবং আমি নিশ্চিতভাবে অনুভব করেছি যে, কি অনুভব করেছি? দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, অর্থাৎ একটা ঐশ্বরিক শক্তি বিরাজমান, ঠিক আছে? দ্যাট লিফটস ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি, ফেলিয়ার অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। অর্থাৎ এমন এক ঐশ্বরিক শক্তি বিরাজমান আছে এই জগতে যা ব্যক্তি এবং মানুষকে ভ্রান্তি থেকে, দুর্দশা থেকে, বেদনা থেকে, ব্যর্থতা থেকে তুলে নিয়ে যেতে পারে তার প্রকৃত স্থানে। অর্থাৎ কালাম এখানটাকে যেটা মিন করতে চাইছেন, প্রত্যেকটা সাফল্যের পেছনে, প্রত্যেকটা মানুষের আজকে যে সাফল্য তিনি অর্জন করেছেন তার ব্যক্তিগত জীবনে, তিনি যে যতটা সফল হয়েছেন তার পেছনে একটা ঐশ্বরিক শক্তি, তার যতটা না নিজস্ব ক্যালি, তার থেকেও তার একটা ঐশ্বরিক শক্তির অনেক বেশি একটা ভূমিকা রয়েছে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, হ্যাপিনেস,
অ্যান্ড পিস অব মাইন্ড। একবার যদি কেউ মানসিক ও জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, তাহলে সে পৌঁছে যেতে পারে মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে। অর্থাৎ কালাম যেটা বলতে চাইছেন খুব সিম্পল, যে আমাদেরকে যত রিয়েলিস্টিক ফিল্ডে বা আমরা যত আমাদের বস্তুগত আমাদের অ্যাট্রাকশন থাকবে, তত আমরা কি করব, আমরা জাগতিক দুঃখ, কষ্ট, মোহ, মায়ায় বন্ধনে জড়িয়ে থাকব। কিন্তু যদি জীবনের প্রকৃত সত্য এবং প্রকৃত হ্যাপিনেস পেতে হয়, তাহলে এই সমস্ত মোহ মায়াগুলোকে ত্যাগ করে আমরা যদি আমাদের বন্ডিংকে ছিন্ন ভিন্ন করে এবং ফিজিক্যাল বন্ডিংকে ছিন্ন ভিন্ন করতে পারি মোহমায়া ত্যাগ করে, তাহলে আমরা অবশ্যই অবতীর্ণ হব কিসের রাস্তায়? রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। অর্থাৎ প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সুখ এবং মানসিক শান্তির পথে আমরা উত্তরণ হতে পারি। ছাত্রছাত্রীরা, এই গেল স্ট্রং রুটসের টেক্সটের মানে লাস্ট পার্ট, যেটা আজকে আমরা পড়লাম। তো তোমাদেরকে এরপরে আমি একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও পুট করব, যেখানে তোমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেবো, সেগুলো তোমরা নোট ডাউন করবে। আশা রাখছি তোমরা ছাত্রছাত্রীরা, আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা আমাদের যে টেক্সট এতক্ষণ আমরা ভিডিও টিউটোরিয়ালস পড়ছিলাম, সেই স্ট্রং রুটসের লাস্ট পার্ট আজকে আমরা ফিনিশ করলাম। আমাদের আর 5টা টেক্সটের মতো স্ট্রং রুটসেরও টাইটেলটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটার ওপরে আমি লাস্ট প্যারাগ্রাফে একটা ফোকাস দিয়েছি। তা সত্ত্বেও স্ট্রং রুটসের একটা আমি ওভারঅল একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমাদেরকে একটু বলতে চাই। এই এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস একটা কি রিকালেকশন, স্মৃতিচারণা, যে স্মৃতিচারণাটা তার চাইল্ডহুড, মেনলি তার চাইল্ডহুড অ্যান্ড তার হাউস হোল্ড ডেসক্রিপশনের সাথে সাথে তার বাবার কাছ থেকে প্রদত্ত যে তিনি জ্ঞান পেয়েছিলেন, সেটা তার হিউম্যান ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কাজে লেগেছিল, সেটা তিনি এই প্যাসেজটার মধ্যে দিয়ে, স্ট্রং রুট প্যাসেজটার মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। সো স্ট্রং রুট মে বি রিগার্ডেড অ্যাজ এ জার্নি ফ্রম রিকালেকশন টু রিফ্লেকশন, ফ্রম পার্সোনাল অ্যাকাউন্টস টু ফিলোসফিক্যাল ইস্যুস মোল্ডিং হিউম্যান ক্যারেক্টার। এটা অবশ্যই তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে। এরপরে আসি স্ট্রং রুটসের যে আমরা টাইটেল, তার সম্পর্কে। ছাত্রছাত্রীরা, আমরা একটু আগে স্টিকি নোটসে দেখলাম যে স্ট্রং রুটসকে যে টাইটেলটা, সেটা দুটো ওয়েজে অর্থাৎ দুটো ভাগে এই টাইটেলটা আমাদের কাছে সিগনিফিকেন্ট। একটা হলো তার মেটেরিয়াল বন্ডিং অথবা তার ফিজিক্যাল বন্ডিং, আর একটা হলো তার কি ইমোশনাল বন্ডিং। আরও সিগনিফিকেন্টলি একটা জিনিস এখানে ভাবতে হবে যে স্ট্রং রুট নয়, রুটস, অর্থাৎ এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি প্লুরাল শব্দ তখনই ব্যবহার করা হয় যখন একাধিক কোনো সেন্সে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে স্ট্রং রুট যে টেক্সটের টাইটেলটা করা হয়েছে, সেটা একটি অর্থে নয়, দুই বা ততোধিক অর্থে। তো আমরা এখানে দুটো অর্থই গ্রহণ করছি, একটা হচ্ছে তার মেটেরিয়াল আর একটা হলো তার ইমোশনাল। মেটেরিয়াল বন্ডিংটা কি? মেটেরিয়াল বন্ডিং উইথ হিজ ফ্যামিলি, তার মায়ের সাথে, তার আদার্স ফ্যামিলি মেম্বার্সদের সাথে তার যেরকম বন্ডিং তাকে ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্টে সাহায্য করেছিল। আর একটা বন্ডিং হলো কি তার ফিজিক্যাল বন্ডিং, ইমোশনাল বন্ডিং। ইমোশনাল বন্ডিংটা কিসের? যে শিক্ষা দীক্ষা বা যে জ্ঞানগর্ভ বক্তৃতা, সেটা ধর্ম সম্পর্কেই হোক বা সেটা তার পরমাত্মা সম্পর্কেই হোক বা আধ্যাত্মিক জ্ঞান, এক কথায় বলতে গেলে
যেটা তার বাবার কাছ থেকে তিনি লাভ করেছিলেন এবং পরবর্তীকালে তাকে হেল্প করেছিল তার ক্যারেক্টারিস্টিক আপলিফটমেন্টে। এই ক্যারেক্টারিস্টিক আপলিফটমেন্টে তাকে ডেভেলপ করেছিল। আজকে আমাদের এপিজে আব্দুল কালাম বলছেন যে তার যে এতখানি সাকসেস, সেই সাকসেসের কিন্তু মেন শিকড়টা ছিল তার ফ্যামিলি এবং তার বাবার কাছ থেকে পাওয়া যে ফিলোসফিক্যাল তিনি জ্ঞান লাভ করেছিলেন তার সাথে যুক্ত ছিল। এই অর্থে স্ট্রং রুটসের টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।